মিমি, যখনই কোনো ওয়ার সৃষ্টি হয় या war gets erupted, the fact is that অনেকরা ভাবছে এটা ইসরায়েল আমেরিকার ভার্সেস ইরান ওয়ার। সেটা কিন্তু সত্য নয়। তো করে গোল্ডে মার্কেটিং করে, এখন সিলভারে মার্কেটিং করছে। নমস্কার, আমি মিমি, আর আপনারা দেখছেন নিউজফুল বাংলা স্পটলাইট। আজকে স্পটলাইটে যিনি আমাদের অতিথি, সে শুধু পৃথিবী খ্যাতই নয়, সে একজন গর্বিত বাঙালি। কারণ বাঙালি ব্যবসা পারে না, এই কথাটা বহু বছর আগে কিন্তু তিনি নস্যাৎ করে দিয়েছেন। হ্যাঁ, আজকে আমাদের অতিথি শ্রী রাহুল রয়। শ্রী রাহুল রয় একজন সফল ব্যবসায়ী এবং সারা পৃথিবীতে তার কিন্তু খ্যাতি ছড়িয়ে আছে। সারা পৃথিবী জুড়ে বিগত 30 বছর ধরে খুবই সাফল্যতার সহিত তিনি তার ব্যবসা বাণিজ্যের কাজ চালিয়ে যাচ্ছেন। তাহলে আমরা আমাদের অতিথিকে আজকে বরণ করে নেব, শ্রী রাহুল রয় মহাশয়কে। রাহুল দা, নমস্কার। নমস্কার। নিউজফুল বাংলায় তোমাকে স্বাগত। থ্যাংক ইউ। আজকে রাহুল দাকে আমরা এই নিউজফুল বাংলায় পেয়ে সত্যি গর্বিত, কারণ তাকে কলকাতার বুকে পাওয়াটা কিন্তু খুব ডুমুরের ফুল আমরা বলতে পারি, পাওয়া যায় না। তবে আমরা সত্যিই গর্বিত যে তিনি আজকে আমাদের স্টুডিও এসছেন এবং এখন সারা বিশ্ব জুড়ে ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, ব্যবসা বাণিজ্যর যে পরিকাঠামোর আমি বলবো অবনতি হচ্ছে দিনকে দিন, বা এই পৃথিবী জুড়ে যে একটা বিশ্বযুদ্ধের মতন একটা যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সেখানে ব্যবসা কতটা উন্নত হচ্ছে বা তার অবনতি হচ্ছে, বা ব্যবসা বাণিজ্য সারা পৃথিবী জুড়ে কোন জায়গায় আসছে, আজকে রাহুল দা আমাদেরকে তার অভিজ্ঞতা দিয়ে আলোকপাত করবেন। রাহুল দা, প্রথমে জিজ্ঞেস করছি, এই যে এখন যে পরিস্থিতি যাচ্ছে সারা পৃথিবী জুড়ে, পার্টিকুলারলি ইরান, ইরাক, আমেরিকা, সারা বিশ্ব জুড়ে যেটা হচ্ছে, এবং প্রাণকেন্দ্র দুবাই, এই ব্যবসা বাণিজ্যতে তো আমার মনে হয় প্রচুর একটা অবনতির দিকে যাচ্ছে। তো তোমার কি মতামত দাদা? মিমি, যখনই কোনো ওয়ার সৃষ্টি হয় या war gets erupted, এটা বেসিক্যালি অবভিয়াস কি মার্কেট কন্ডিশন সবসময় ইম্প্যাক্ট করে, বিজনেস ইম্প্যাক্ট করে। আর বিজনেস ইম্প্যাক্ট করলে এমপ্লয়মেন্ট ইম্প্যাক্ট করবে, ইম্প্যাক্ট করলে ইনফ্লেশন বাড়ে, তারপরে আনএমপ্লয়মেন্ট শুরু হয়ে যায়। তো একটা কিওটিক সিচুয়েশন তৈরি হয়ে যায়। অনেকটা হয় বিকজ অফ রুমার, যেমনি এখানে এই দেশেই হলো কি গ্যাসের শর্টেজ না হয়ে গ্যাসের শর্টেজ করে দেওয়া হলো, ব্ল্যাক মার্কেটিয়াররা একদম অ্যাক্টিভ হয়ে পড়ে। ওয়ার্ল্ড ওয়াইড এই জিনিসগুলো হয়, কিন্তু ওয়ার জিনিসটাই খারাপ। তাই জন্য ওয়ার সিচুয়েশন অলওয়েজ গোয়িং টু হ্যাভ আ ডিপ ইম্প্যাক্ট অন ইকোনমি, অন অল কাইন্ডস অফ বিজনেস এনভায়রনমেন্ট, আর লাইফ অলসো গেটস ভেরি আনরেস্টেড। তখন কি হয়, নিজেদের মধ্যে একটা রেশারেশি, একটা হেট্রেড অ্যান্ড সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট কন্ডিশন তৈরি হয়, which turns into lot of violence, more corruption and more disturbance. আচ্ছা দাদা, একটা প্রশ্ন করব। এই যে বিশ্বজুড়ে যুদ্ধ, হঠাৎ দেখছি যুদ্ধ, এই যুদ্ধর সূত্রপাত কেন? আমরা হয়তো কলকাতায় বসে এটা বুঝতেও পারছি না, আমরা বিভিন্ন দেশি বিদেশি চ্যানেল থেকে হয়তো একটা আভাস পাচ্ছি। তবে তুমি তো নিজে সারা পৃথিবী ঘুরছো তোমার ব্যবসা বাণিজ্যের কারণে, তুমি আমাদের আলোকপাত করতে পারবে এই যুদ্ধ সূত্রপাতটা হঠাৎ করে কেন? এইটা দ্য ফ্যাক্ট ইজ দ্যাট অনেকরা ভাবছে এটা ইসরায়েল আমেরিকার ভার্সেস ইরান ওয়ার। সেটা কিন্তু সত্য নয়। ইয়েস, ইসরায়েল একটা অ্যাডভান্টেজ নিয়েছে বিকজ অফ আ গ্লোবাল ক্রাইসিস বিটুইন শিয়া অ্যান্ড সুন্নি রিগার্ডিং ইরানস অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার পাওয়ার। আজকে ইরানের নিউক্লিয়ার বম মানে হচ্ছে এটা শিয়া বম, আর শিয়া এখন মুসলিম ওয়ার্ল্ডে একটা মাইনরিটিতে আছে। প্লাস আপনারা নিশ্চয়ই খবর পান কি 2 সপ্তাহ আগেই পাকিস্তানে শিয়ার টেম্পল উড়িয়ে দেওয়া হয়, মানে মসজিদ উড়িয়ে দেওয়া হয়, অনেক লোক মারা গেছে, কন্টিনিউয়াস অনেক শিয়াদের ওপরে কিলিং হয় ওয়ার্ল্ড ওয়াইড। আর তখন শিয়া বম যদি চলে আসে আর শিয়ারা যদি পাওয়ারফুল হয়ে যায়, একটা সুন্নি ওয়ার্ল্ডে এটা থ্রেটটা জাগে। তো সব থেকে আগে থ্রেটটা জেগেছে সাউদি, অ্যান্ড সাউদি থ্রেট হওয়াতে, আর সাউদিদের সাথে
ইউএস গভর্নমেন্টের একটা ভালো বন্ড রিলেশনশিপ পুরো গালফেই, খালি সৌদির সাথে বলবো না, গালফে ওদের ওখানে রিফাইনারি, অয়েল রিফাইনারি এগ্রিমেন্ট, অয়েল এগ্রিমেন্ট, আমাদের টেক্সাসে অয়েল এগ্রিমেন্ট। তো যাতে এই শিয়া সুন্নি ব্যালেন্সটা যাতে থাকে আর সুন্নিরা পাওয়ারফুল যাতে থাকে, তো এই পুরো অনেকটা ফান্ডিং এটা এসেছে সৌদি আরেবিয়ার কাছ থেকে। তো তার মধ্যে অবভিয়াসলি ইসরায়েল দেখলো এটাই একটা অ্যাডভান্টেজ, ইসরায়েলও ঢুকে পড়েছে। তো ইরান যে অ্যাটাক করছে সৌদিকে, দুবাইকে, কাতারকে, জর্ডানকে, ও তো ইজিপ্টকে করছে না, ও তো টার্কিকে করেনি। যেখানে যেখানে ইউএস অ্যালাইজ আছে আর যেখানে যেখানে একটা জয়েন্ট ভেঞ্চারশিপ ওদের আছে, ওখানেই ওরা অ্যাটাক করছে, কেন কি ওরা জানে এই ফান্ডিংটা কোথার থেকে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঠিক আগে বিশ্বযুদ্ধের আগে ঠিক যেরকম রোমান এবং নন রোমান ক্যাথলিক্স যারা বা প্রোটেস্ট্যান্ট যারা, তাদের মধ্যে দিয়েই কিন্তু এই যুদ্ধ শুরু হয়েছিল, ঠিক এখানেও আমরা দেখতে পাচ্ছি শিয়া সুন্নির মাধ্যমে কিন্তু একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে হয়তো আমরা এগোচ্ছি, যদি এই সময় এই যুদ্ধকে বিরতি না দেওয়া যায়। সারা পৃথিবীতে এর কিন্তু একটা খুব বাজে ফলাফল হচ্ছে। আচ্ছা দাদা, আরেকটা কথা বলছি, রিসেন্টলি ট্রাম্পের যে কিছু উনি রুলস অ্যান্ড রেগুলেশনস বার করেছেন, তাতে কি ভারতীয়দের পক্ষে বিদেশে গিয়ে সেটেল হওয়া, আজকাল অনেক ভারতীয় স্বপ্ন দেখে তারা ইউএসএ গিয়ে সেটেলড হবে, পড়াশুনো করে দাঁড়াবে বা ব্যবসা বাণিজ্য করবে, সেটা কি একটুখানি অস্বস্তিকর পরিবেশ বা অসুবিধাজনক পরিবেশ তৈরি হচ্ছে? এটা খালি ভারতের জন্য নয়, আমেরিকা একটা পলিসি নিয়েছে, পলিসিটা ফ্রম দেয়ার পার্সপেক্টিভ ঠিক পলিসি নিয়েছে, ভারতবর্ষকে অনেক আগে নিয়ে নেওয়া উচিত ছিল এই পলিসি হচ্ছে এখন আমেরিকাতে ইমিগ্রেশনকে লিবারেল করাতে এমন এমন দেশ থেকে লোকেরা এসেছে যারা এডুকেটেড নয়, অনেকদের ফেক ডিগ্রি, অনেকরা ক্রিমিনাল, অনেকরা মার্কেট কারাপ্টিয়ার্স, এইভাবে এত খারাপ পপুলেশন আমেরিকাতে ঢুকেছে, যাতে কি হচ্ছে আমেরিকার অনেক লস বেড়ে গেছে। তারপরে কি হয়, ট্যাক্স পেয়াররা ওদেরকে অনেক ট্যাক্স বেড়ে যাচ্ছে, ওদেরকে দিতে হচ্ছে ওয়েলফেয়ার প্রোগ্রামে, ফুড স্ট্যাম্প প্রোগ্রামে, হাউজিং প্রোগ্রামে, শেল্টার প্রোগ্রামে, রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে। তো এতগুলো টাকা যে ট্যাক্স পেয়ারে নষ্ট হয়, যারা গভর্নমেন্টকে দেয় আর গভর্নমেন্ট এদের উপর ইনভেস্ট করে আর এদেরকে জন্য যে ফ্যাসিলিটিস দেয়, এখন কেউ কাজই করতে চায় না। ইমিগ্রেন্ট আসলে ভাবে আমি যদি বসে যাই বাড়িতেই, আমি বসে বসে খাবো। এই যে একটা লেফটিস্ট থিঙ্কিং, আর এই যে একটা থিঙ্কিং যে ইজি মানি বাড়িতে আসলে আমার জীবন হয়ে যাবে, তাতে কী হয়, মানুষের পরিশ্রমের যে বলটা সেটা তুমি শেষ করে দাও। তো I totally agree with that policy कि immigration is only for people who deserve to come to America। তার মানে আমি তো বলতে চাইছি, যারা ধরো পড়াশোনা খুবই ভালো, রিয়েলি লিটারেরি, ওরা ডিগ্রি পেয়েছে ভালো ইউনিভার্সিটির থেকে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করেছে, ইয়া বায়োটেক এমন পড়াশোনা করেছে, ইয়া ফার্মাসিউটিক্যাল এমন করেছে যেটা আমেরিকার দরকার, আর ওই ইন্ডিভিজুয়ালরা যদি আমেরিকায় সেটেল হতে চায়, আমি পুরো বিশ্বাস করি ওদের কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি একটা অ্যাভারেজ, একটা অর্ডিনারি লোক যদি আজকে ওখানে যেতে চায়, তার প্রবলেম নিশ্চয়ই, মানে লিমিটেড ইনফিল্ট্রেশনটা লিমিট করে দেওয়াটা তুমি বুঝছো যে এটা যথেষ্ট প্রয়োজন, ভীষণ প্রয়োজন। নাহলে এটা তো আমেরিকা, ইংল্যান্ডের মতো, ফ্রান্সের মতো হয়ে যাবে, যে তার কি হবে, ইন্ডিজিনিয়াস যে পপুলেশন আমেরিকার, সেটাই শেষ হয়ে যাচ্ছে, ওদের পপুলেশন গ্রো করছে না, ওরা বিয়ে করে না, ওরা বাচ্চা করে না। এখন তুমি যদি আমেরিকাতে যাও, অনেকটা মনে হয় আমি যেন ওইটা ইন্ডিয়াতে এসে গেছি, ইয়া পাকিস্তানে এসে গেছি, ইয়া সৌদি আরবিয়া চলে গেছি। তো হোয়াইট পপুলেশন দিন পে দিন কমে যাচ্ছে পুরো ওয়ার্ল্ডে, আর এশিয়ান পপুলেশন অ্যান্ড ইসলামিক পপুলেশন পুরো বিশ্বে বেড়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা কথা বলছি দাদা, এই যে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি হাইক ইন গোল্ড প্রাইস, অসম্ভব একটা সোনার দামে বৃদ্ধি। বিগত 1 বছরের মধ্যে আমার মনে হয় সোনার যা দাম ছিল তাটা ডবল হয়ে গেছে বা দুগুণ বেড়ে গেছে। কারণ আমার মনে আছে গত বছর নভেম্বর মাসে সোনার দাম ছিল ৭৩,০০০ টাকা, সেখানে এবছর লাস্ট নভেম্বরে সোনার দাম দেখা গেল ১.৫ লক্ষ টাকা ছুঁই। তো এই যে দামের এতটা বৃদ্ধি, এটা কি সারা বিশ্ব জুড়ে, বা এটার কি কোনো রকম পলিসি আছে যে হঠাৎ করে সোনার দামটা এরকমভাবে বাড়ানো?
এটা পলিসি না, এটা একটা হাইপ তৈরি করা হয়। এর জন্যই মার্কেটিং গুরুরা এত টাকা রোজগার করে। যখন ওয়ার চলে আর যখন গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস আসে, তখন মানুষ কি ভাবে, যা পয়সা আছে এই পয়সাটাকে এমন জায়গায় দিই যেটা ভ্যালুটা বাড়বে। যখন বিশ্বাসটা স্টক মার্কেট থেকে চলে যায়, রিয়েল এস্টেট থেকে চলে যায়, তো মানুষ ভাবে কি সোনা কিনলে, এটা ওল্ড থিঙ্কিং অফ ইন্ডিয়া, যাতে সোনাটা কোনো সময় বিক্রি করলে আমাদের সংসারটা চলবে। তো সঞ্চয়, সোনা সঞ্চয় করা, যেটা আমরা বলি ফর গভর্নমেন্ট গোল্ড রিজার্ভ, রাইট? কেন গভর্নমেন্ট গোল্ড রিজার্ভ বাড়াতে থাকে প্রত্যেকটা দেশে? গোল্ড রিজার্ভ থাকলে মনে হয় আমার একটা বড় একটা অ্যাসেট আছে, তেমনি বাড়িতে মনে হয় মানুষদেরকে আমাদের বাড়িতে একটা গোল্ড অ্যাসেট আছে। তো যখনই কোনো এমন একটা ক্রাইসিস সিচুয়েশন দূর থেকে দেখা যায়, মার্কেটিয়াররা খুব ভালো করে গোল্ডে মার্কেটিং করে। এখন সিলভারে মার্কেটিং চলছে, কেন গোল্ডের দাম এত বেড়ে গেছে, একটা কমন ম্যাচ গোল্ড কিনতে পারবে না, তো সিলভার করে হাইপ করছে যাতে লোকেরা সিলভার রাখুক। তো এইটা ইজ আ পার্ট অফ মার্কেটিং অ্যান্ড পার্ট অফ আ ফ্যাড অ্যান্ড আ ট্রেন্ড। তো তিনটে মিলিয়ে একটা হাইপ ক্রিয়েট করা হয় কি ভাই, ইফ ইউ ওয়ান্ট টু সেভ ফর লং টার্ম, গোল্ডে করো যদি অ্যাফোর্ড করতে পারো, গোল্ড যদি না অ্যাফোর্ড করতে পারো সিলভার কেনো, ব্রঞ্জ কেনো। কেন কি আসল অ্যাসেট এই তিনটের মধ্যে লোকানো, নট ইন রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট কে কিনবে যদি পয়সায় না থাকে? কিন্তু এইটা তুমি ওয়ার্ল্ডে কোথাও ট্রেড করতে পারো, খালি ভারতবর্ষে না। তো এই যে একটা গ্লোবাল ট্রেডিং ভ্যালু থাকে গোল্ডের, সিলভারের, ব্রঞ্জের, মেটেরিয়ালে, ওইটাই চিন্তা করে ভারতবর্ষে গোল্ডের প্রাইস বেড়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করবো, খুব সম্প্রতি আমরা দুটো নাম খুব শুনতে পারি, বিটকয়েন অ্যান্ড ক্রিপ্টো ইনভেস্টমেন্ট। এই ব্যাপারটা কি দাদা? এটা কি সারা পৃথিবীতেই এতটাই প্রাধান্য আছে, বা লোক বলছে বিটকয়েন বা ক্রিপ্টোতে ইনভেস্ট করে নাকি হঠাৎ করে সবাই কোটিপতি হয়ে যাচ্ছে? অনেকরা কোটিপতি হয়েছে, এটা সত্যি, অনেকরা আবার ব্যাংক্রাপ্ট হয়ে গেছে। এটা কি আদৌ লিগ্যাল? না, এটা বিটকয়েন লিগ্যাল হওয়াটা মুশকিল। বিটকয়েন বেসিক্যালি যারা ব্ল্যাক টাকা খুব করে ওদের জন্য এটা একটা ব্লেসিংস। আর যারা ধরো এইসব টাকা পাচার করে, হাওয়ালা, ওটা বিটকয়েন দিয়ে অনেক ইজি হাওয়ালা করা, এনক্রিপ্টেড, ডিপ রুটেড টেকনোলজিতে, কোথায় কার কি টাকা আছে কেউ জানে না, সব কটাই একটা ড্রাইভে আছে। কিন্তু কোনো গভর্নমেন্ট এটা লিগালি যে অ্যাপ্রুভ করবে সেটা এখন আমি বিশ্বাস করতে পারছি না। কিন্তু গভর্নমেন্ট কন্ট্রোল বিটকয়েন কি আসবে, ক্রিপ্টোগ্রাফি কি আসবে, সেটা আসতে পারে। তাতে একটা সুবিধে এই হচ্ছে ডিজিটাল ট্রানজ্যাকশন, এটা পার্ট অফ ডিজিটাল ট্রানজ্যাকশন যদি গভর্নমেন্ট কন্ট্রোল হয়, তাহলে কি হয়, ভিজিবিলিটি গভর্নমেন্ট পাবে। এই যে নকল ক্যাশ দিয়ে তৈরি করা হয়েছিল ভারতবর্ষে, যেটা নোটবন্দি করে বন্ধ করলো টেররিস্টরা, খুব এটাই নকল নোট ভারতবর্ষে সাপ্লাই করে। এখন তো আপনারা এই ধুরন্ধরে দেখতেই পাচ্ছেন, সব ফ্যাক্ট বেরিয়ে আসছে। তো যাই হোক, এইসব ঘটনা যেগুলো ঘটে গেছে ভারতবর্ষে, এটার জন্য যদি গভর্নমেন্ট কন্ট্রোল উইথ সাম ইন্টিগ্রেটেড ভিজিবিলিটি থাকে, ট্রানজ্যাকশনাল ভিজিবিলিটি, this will protect India from lot of these hawala cases and money laundering cases. আচ্ছা, সারা দেশ বিদেশের কথা তো বললাম, চলে আসি আমাদের রাজ্যে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব সম্প্রতি এক বিজনেস সামিট অর্গানাইজ করেছিলেন। তো দাদা, তোমার কি মনে হয় এই বিজনেস সামিটগুলো কি আমাদের পশ্চিমবঙ্গে ইনভেস্টার্সরা দেশ বিদেশ থেকে আসবে, বা এতে আমাদের ইকোনমির, রাজ্যের ইকোনমির কোনো চেঞ্জ, বা আমাদের ছেলেমেয়েরা তাতে উন্নত হবে, তারা চাকরি বাকরি পাবে? বিজনেস সামিট করা খুব দরকার, কেন কি বেঙ্গল এখনো নিজেকে ঠিক করে মার্কেট করতে পারেনি। এই ইনিশিয়েটিভটা আমি অ্যাপ্রিসিয়েট করি। টাকা উঠুক না উঠুক, কত ইনভেস্টমেন্ট হয় সেটা দিয়ে আমি এত কনসার্ন নয়। কনসার্ন হচ্ছে কি একটা ভিজিবিলিটি, একটা তোমার বিজনেস, ইজ অফ বিজনেস, ইজ অফ অ্যাকসেপ্টেবিলিটি, নো রেড টেপিজম, এইটা যদি ঠিক করে মার্কেট করা যায়, আর বেঙ্গলকে যদি দেখানো হয় বিশ্বের সামনে, অন্য স্টেটে ইজ আ ফ্রেন্ডলি স্টেট অফ ডুইং বিজনেস ফর স্টার্টআপস অর বিগ ইন্ডাস্ট্রি অর এসএমইজ, তাহলে বেঙ্গলের ছবিটা পাল্টাবে। তো এই ইনিশিয়েটিভটা খুব ভালো। অ্যান্ড কত চাকরি হবে না হবে না পরের কথা, আগে যে একটা আমাদের ইনফেকশন লেগে রয়েছে কি বেঙ্গল ইজ নট ফর বিজনেস, ওইটা কিন্তু দূর করতে হবে। এই মিথটাকে ভাঙা, হ্যাঁ, ওইটা এক রাত্রে যায় না। তাই জন্য এইসব
বিজনেস সামিট হোক, কনফারেন্সেস হোক, কনফ্লুয়েন্স হোক, সেমিনার হোক, চাই গভর্নমেন্ট করুক, চাই আমরা করি, বেঙ্গলের জন্য একটু চালিয়ে যেতে হবে। কেন এটাতে অনেক নেটওয়ার্কিং হয়, আর লোকেরা যদি আস্তে আস্তে বোঝে না বেঙ্গলে এটা এখন লিড রোল নেওয়া হয়েছে, বেঙ্গল ইজ সিরিয়াস ফর বিজনেস, বেঙ্গলে যে হিন্ড্রেন্স ছিল যে লেফট কমিউনিজম মেন্টালিটি ছিল এটা এখন নেই, এখন একটা ক্যাপিটালিস্টিক এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে, তাহলে লোকেরা নিশ্চয়ই এখানে আগে আসবে। কিন্তু ওই ফেথটা আর ওই ডিপেন্ডেবিলিটি অফ স্টেট কি এটা ইজ অফ বিজনেস এখানে আছে, এটা তৈরি করার জন্য আমার মনে হয় আরও সময় লাগবে। আমরা সবসময় ভেবে এসেছি ব্যবসাটা বোধহয় বাঙালির জন্য নয়, কারণ বাঙালি ব্যবসা করবে এটা হয়তো অনেকের মেনে নিতে একটা ব্যথা হয়। কিন্তু রাহুলদার মতন কিছু বাঙালি আছেন, আরও প্রচুর বাঙালি আছেন যারা কিন্তু নিজের দেশে বা নিজের রাজ্যে সীমিত রাখেনি, সারা পৃথিবী জুড়ে তারা খ্যাতি অর্জন করেছে। তাই রাহুলদাকে জিজ্ঞেস করব, আজকে আমাদের বাঙালি ছেলেমেয়েরা যারা ছোট ছোট স্টার্ট আপ করতে চায় বা নিজেরা চাকরি ছেড়ে ব্যবসায় নিজেদেরকে ইনভলভ করতে চায়, বা একটা তারা দৃষ্টিভঙ্গি আছে যে আমরা নিজেরা যদি নিজেদের সময়টা নিজেদের ব্যবসায় ইনভেস্ট করি তাহলে আমরা অনেক বড় হব, রাহুলদা তুমি তাদের জন্য কি বলবে, তোমার উপদেশ? স্বপ্ন থাকা খুব ভালো। আই এম আ ড্রিমার, আমি চাই সবার একটা ড্রিম থাকুক, আর ড্রিম বাস্তব ড্রিম, নট আ ফ্যান্টাসি। আর ড্রিমটা যখন আসবে, ড্রিমের পরে একটা হোমওয়ার্ক খুব দরকার, সেটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট। তার মানে হচ্ছে পুরো বডিটাকে তোমাকে এক্সরে করতে হবে, সিটি স্ক্যানের মধ্যে নিয়ে গিয়ে জানতে হবে কোন ট্যালেন্ট তোমার কাছে আছে, কোন কোন কোয়ালিটি আছে যেটা তোমাকে এন্টারপ্রাইজে অ্যাজ এন্টারপ্রেনিউর করে এস্টাবলিশ করতে পারে। তোমার ইন্টারেস্টটা কোথায়, দুনিয়া কি করছে সেটা মতলব নয়, তুমি কি করতে পারো, তোমার কি ট্যালেন্ট আছে, তোমার কি কানেক্টিভিটি আছে, তোমার নেটওয়ার্কিং কি, তোমার ফাইন্যান্সিয়াল এই যেগুলো জোগাড় কোথার থেকে হবে, একটা হোমওয়ার্ক করা খুব দরকার। তার মধ্যে রিস্ক অ্যাসেসমেন্ট করা দরকার, চোখ বুঝে লাভ দিল সেটা হবে না। তো একটা এন্টারপ্রেনিউর তৈরি করতে অনেক সাধনা করতে হয়, সেই সাধনার জন্য সবথেকে ইম্পর্টেন্ট ক্লজ হচ্ছে রিস্ক বিহেভিয়ার, যেটা বাঙালিদের মধ্যে খুব কম। ইজি লাইফ, ইজি গোয়িং, স্টেবল, তাই জন্য বাঙালি ইজিলি ডিপেন্ডেন্ট অন এড মানি, মানে যদি বাড়িতে বসেই যদি 2000 টাকা পেয়ে যায়, 1000 টাকা পেয়ে যায়, 5000 টাকা পেয়ে যায়, আমার চলে যাবে। এইটা থেকে বেরোবার জন্য আমাদেরকে যে একটা এফর্ট করতে হবে কি না ভাই এটা দিয়ে আমার চলবে না, আর 5000-এ কী হবে, আর 2000-এ কী হবে, আমাকে 1 লক্ষ কামাতে হবে, আমাকে 5 লক্ষ মাসে কামাতে হবে, আমাকে নিজে পরিবার খাওয়াতে হবে, আমার সাথে অন্য আমার পরিবার আছে ওদেরকে বড় করতে হবে। যতক্ষণ একটা কালেকটিভ বাঙালির একটা বিহেভিয়ার তৈরি হবে, যেটা আমি বলি B2B, বেঙ্গলি টু বেঙ্গলি বিজনেস। আজকে যদি তুমি কোনো কমিউনিটিকে দেখো, চাই আমরা লোকেদের গালাগাল দিতে পারি, কিন্তু ওদের স্ট্রেংথটা আমরা অ্যানালিসিস ঠিক করে করিনি। আজকে যখন আমি কোনো মারওয়াড়ি কোম্পানিতে যাই, গুজরাটি কোম্পানিতে যাই, ইয়া কোনো পাঞ্জাবি কোম্পানিতে যাই, সিন্ধি কোম্পানিতে যাই, ইউপি কোম্পানিতে যাই, আমি যখনই ওদেরকে ভেন্ডর লিস্টটা দেখি তখন দেখি দে আর ভেরি কমফোর্টেবল উইথ দেয়ার ওন পিপল, মানে যাদের সাথে ল্যাঙ্গুয়েজে কানেক্টিভিটি আছে, খাবারে কানেক্টিভিটি আছে, কালচারে কানেক্টিভিটি আছে, ট্রাস্ট কানেক্টিভিটি আছে, তাই জন্য ওদের সাথে ওরা ব্যবসা করে। সেখানে বাঙালির ওদের সাথে ব্যবসা করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু সবথেকে বড় বাঙালির হচ্ছে বাঙালির সাথে ব্যবসা করতে চায় না, ওকে ট্রাস্ট করতে পারে না। ও ভাবে যদি আমি বড় লোক হবি, এখানে যদি বড় লোক হয়ে যায় তাহলে আমাকে রেসপেক্ট করবে না। এই যে একটা রেষারেষি ভাব, অনেকরা বলে আমরা ক্র্যাবের জাত, যে ক্র্যাবের জাত বলে সে আমার নিজেই ক্র্যাব। তো এইটা নিজেদের মধ্যে এত ঢোকানো, ওইটাকে এই বিষটাকে বের করতে অলরেডি 100-500 বছর যা চলে গেছে, সেটা আমি 20 বছর লেগে আছি এই জিনিসটা বের করার, কিন্তু এখনও সাকসেসটা খুব কম। কিন্তু আমি আশাবাদী, তাই জন্য কন্টিনিউয়াসলি ওই একই মন্ত্র বলে যাই, ভাই তুইও বড় হ, 10 টাকা আরও বড় কর, কিন্তু রিস্ক নিতেই হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম তো যদি পালাও না, বউয়ের প্রেশার হবে, যা বউ বললো আমার বরের প্রেশার হবে, বাচ্চার প্রেশার হবে, হ্যানা প্রেশার হবে, তাহলে ব্যবসা তোমার জন্য নয়। তারপরে যে বাঙালিরা চাকরি করে, যা পাচ্ছে সেতে খুশি। যদি তোমার বস যদি বাঙালি হয়, ইয়া মারওয়াড়ি হয়, ইয়া গুজরাটি হয়, ইয়া পার্সি হয়, তোমাকে ভালো কাজ করতে হবে। ভালো কাজ করে তুমি গিয়ে বসবে টেবিলে, নেগোশিয়েট করবে, ভাই তোমাদের ব্যাঙ্গালোরে এত মাইনে পায়, ওখানে এত মাইনে পায়, আমাদের কলকাতার মাইনে তো কম কেন, বেঙ্গলে মাইনে তো কম কেন। আমি যখন পে স্কেল দেখি, বেঙ্গলে পে স্কেল ভার্সেস ব্যাঙ্গালোরে পে স্কেল,
या दिल्ली पे स्केल, আরে কলকাতা ইজ দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি ইন ইন্ডিয়া, এর পে স্কেলটা এত কম হবে কেন? আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং এত কম থাকবে কেন? তাই জন্য আমার কোম্পানিতে যে কলকাতায় আছে, আই পে মোর মানি দেন ব্যাঙ্গালোর পেস। এর জন্য আমি বাঙালিদের এখানে রিটেন করতে পেরেছি, যাতে ওরা ফ্যামিলির কাছেও থাকতে পারে, আর বাঙালিরা নিজে বাঙালিদের সাথে করে আরও যাতে লাইফে এগোতে পারে। তো এই পলিসি নিয়ে যদি আজকে প্রত্যেকটা বাঙালি যে ব্যবসা করছে, ও যদি চিন্তা করে এখানে, না ভাই আমি একলা কেন ব্যবসা করবো, আমি আরও 500টা বাঙালির সাথে ব্যবসা করে ওর ব্যবসাটাকে বড় করবো। আজকে ধরো তুমি টিভি করছো, টিভি তোমার যা সাপ্লায়ার আছে তারা বলে না আমিও এদেরকে অ্যাড দেবো, তুমিও বললো না তোমাকে বিজনেস আমি এক্সপোজার দেবো। তো গিভ অ্যান্ড টেক ট্রানজ্যাকশন করলে জিনিসটা বড় হবে, কোথাও তো শুরু করতে হবে। এই যে বাঙালিরা বাঙালির থেকে শাই করে আর বাঙালির থেকে দূরে পালায় কেন, কি ট্রাস্ট ফ্যাক্টরটা নেই, জেলাসি ফ্যাক্টর এত বেশি, আর তারপরে কম্পিটিটিভনেস এত বেশি, তারপর ইগো সব থেকে বেশি। যতগুলো নেগেটিভিটি একটা বিজনেস এন্টারপ্রাইজে যেগুলো হয় সেগুলো আমাদের মধ্যে একদম এমবেডেড আছে। ওইটাকে বের করার জন্য আমি একলা তো পারবো না, সবাইকে মিলে এটা করতে হবে, যাতে এই বেঙ্গলের এই বিজনেস ব্রেনটা যাতে এক্সেল করে। এই বাড়িতে বসে খাওয়া, ফ্রিতে খাওয়া, গভর্নমেন্ট যা দিয়ে ওর জন্য বের করে, গভর্নমেন্ট কি তুমি নিজে করো, নিজে তৈরি করো। উই ডোন্ট ওয়ান্ট টু ডিপেন্ড অন এনি গভর্নমেন্ট। যে ব্যবসাদার হয় সে নিজের এন্টারপ্রাইজ তৈরি করো, নিজের গভর্নমেন্ট নিজে তৈরি করে। গভর্নমেন্ট মানে হচ্ছে ওর বিজনেসটা, দ্যাট ইজ ইয়োর গভর্নমেন্ট তৈরি করবে। হ্যাঁ, এখন যদি বিজনেস ফ্রেন্ডলি গভর্নমেন্ট হয় তাহলে লাইফটা আরও ইজি হয়। এখন টাইম এসে গেছে, গভর্নমেন্টও আমি নিশ্চয়ই দেখবে কি বাঙালিকে ওঠাতে হবে। বাঙালি, আমি এটা চাই তোমার চ্যানেলের মাধ্যমে, আজকে আমি এই স্ট্যাটিস্টিক্স নিয়েছি, আর এটা আমার স্ট্যাটিস্টিক্স না, আমি খরচা করে বাইরের থেকে লোক এনে স্ট্যাট নিয়েছি। বাঙালি আজকে এমন একটা ইন্ডিজিনিয়াস গ্রুপ, নিজেরই স্টেটের সব থেকে গরিব। আজকে ইউপিতে ইউপি লোকেরা গরিব নয়, আজকে তোমার মহারাষ্ট্রে মারাঠি সব থেকে গরিব নয়, আজকে তামিলনাড়ুতে তামিলরা সব থেকে গরিব নয়, আজকে তেলেঙ্গানাতে তোমার এই কি বলে আরেকটা কি তামিলনাড়ু কি বলে ওদেরকে, কর্ণাটিকা না, ওদেরকে নামটা ভুলে যাচ্ছি। এনিওয়ে, তো আমার কথা হচ্ছে সব স্টেটে লোকাল লোকেরা হচ্ছে আসল বড় লোক। আমাকে অনেক অ্যাক্টররা জিজ্ঞেস করে টলিউডে আমাদের সিনেমায় আমরা পাই না কেন সাউথের মতো পয়সা। মানে সাউথে পয়সা আছে কেন কি সাউথের সব এত বড় লোক, ওদের লোকাল লোকেরা বড় লোক, যারা তামিল বই দেখতে ভালোবাসে, ইয়া তোমার তেলেঙ্গানা বই দেখতে ভালোবাসে, ইয়া তোমার কর্ণাটকে বই দেখতে ভালোবাসে। আর আমাদের এখানে বাঙালির পয়সা নেই, তো ইন্ডাস্ট্রি বাড়বে কি? বাঙালির পয়সা হলেই তো বাংলা বই ইন্ডাস্ট্রি বাড়বে। একটা ইন্ডাস্ট্রি আরেকটা ইন্ডাস্ট্রিকে নিয়ে চলে, কনসলিডেটেডভাবে চলে। একটা যদি বাঙালি ব্যবসা না করতে পারে, প্রডিউসার কি করে হবে? বাঙালি লোকেরা এত দাম দিয়ে টিকিটটা কি করে কাটবে? তো আমার কথা বক্তব্য হচ্ছে, এর জন্য বাঙালি বিজনেস এখন ঘরে ঘরে হওয়া উচিত। আর ছোট বিজনেস, লোকেরা ভাবে ইন্ডাস্ট্রি কোনোদিন বড় এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে না। ছোট ছোট কোম্পানি দিয়ে, তোমার কোম্পানি 2টো লোক 4টে লোক হায়ার করেছো, এই দিয়ে ব্যবসা হবে। এইগুলি রোজ আমাদের 10,000 করে তৈরি করতে হবে, যাতে 10,000 × 4 40,000 চাকরি হলো। দ্যাট উই শুড বি সেলিং হিয়ার। আজকে আমরা রাহুল দার থেকে প্রচুর ব্যবসা সম্বন্ধে অনেক রকম তথ্য পেলাম, এবং আজকে উনি এইটুকু সময়, স্বল্প সময় কিন্তু বুঝিয়ে দিলেন যে ব্যবসা শুরু করতে গেলে কি করতে হয়, একটা স্টার্ট আপ শুরু করতে গেলে তার বেসিক রিকোয়ারমেন্টসগুলো কী। এবং এত ভালো লাগে যে আজকে বাঙালি যে ব্যবসা করতে পারে এবং বাঙালির হাত ধরে যে এগিয়ে যেতে পারে, সেই মতামত কিন্তু রাহুল দাও আজকে একই জায়গায় আমাদের এখানে বসে বলে গেলেন। আজকে আমরা সত্যিই গর্বিত রাহুল দাকে পেয়ে, এবং বাঙালি হিসেবে আমাদের প্রত্যেকটা বাঙালি আমাদের এই গর্ব হওয়া উচিত যে আজকে তিনি সারা পৃথিবী খ্যাত হয়েছেন এই বাংলার থেকে। আশা করব বাংলায় ভবিষ্যতে আমাদের রাহুল দার মতন এরকম অনেক রাহুল দা সারা পৃথিবীতে খ্যাত হবেন এবং আমাদের নিউজ পোল বাংলা স্টুডিওতে আসবেন, তাদের জীবনী আমরা তুলে ধরবো আপনাদের কাছে। আশা করি আজকে আপনাদের সকলের ভালো লেগেছে নিউজ পোল বাংলা আমাদের এই স্পটলাইট অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ রাহুল দা, তোমার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে।